হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? আদাব, তাহমিদ, রাহাতুল হাসান চলে আসছে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম রাহাতুল। আদাব, গালিব, বুরহান, মেহতাব, নমস্কার, পল্লব। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? সালাম, আদাব, নমস্কার, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? তোমরা কেমন আছো? আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, সেই অধ্যায়টা হচ্ছে কণিক। কণিক অধ্যায়টা আজকে ক্লাসে আমরা শুরু করব। তো কণিক অধ্যায়ের উপর আমার একটা রেকর্ডেড প্লেলিস্ট আছে, তোমরা জানো, তোমাদেরকে আগেই বলছিলাম এবং গ্রুপে লিঙ্কও দিয়ে রাখছি। কণিক অধ্যায়ের উপর কিন্তু আমার টোটাল একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত প্লেলিস্ট আছে, যেখানে আমি সকল বেসিক সহ একাডেমিক টাইপ এবং অ্যাডমিশনের জন্য যে টাইপগুলো আছে সবগুলোই ওখানে কভার করা আছে। তো আমি বলছিলাম তোমাদেরকে যে যাদের কণিকের বেসিকে প্রবলেম আছে বা আগে ভালো মতো পড়ো নাই, বা যাদের অপশনাল সাবজেক্ট ছিল ম্যাথ, মানে মেইন সাবজেক্ট ছিল বায়োলজি, তো ম্যাথে একদম 4-5 মাস বা 7-8 মাস ধরে হায়ার ম্যাথ পড়োই না, এরকম যারা আসো, তোমাদের কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে কণিক বুঝতে একটু প্রবলেম হবে। কারণ এখানে অনেক সূত্র, তো সকল সূত্র মুখস্থ রাখা সম্ভব হয় না, সবগুলা সূত্র মুখস্থ রাখাও টাফ। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য বেটার হবে আমার যে কণিক প্লেলিস্টটা আছে সেখান থেকে অ্যাটলিস্ট বেসিক ক্লাসগুলো কমপ্লিট করে ফেলা। আমি উপরে লিঙ্ক দিয়ে রাখছি, এই ক্লাসের ক্যাপশনে বা এই লাইভের ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি বেসিক ক্লাসগুলার। টোটাল প্রথম ওখানে যে প্লেলিস্টটা আছে, প্রথম 3টা ক্লাস হচ্ছে কণিকের বেসিক, মানে টোটাল কণিকের ওভারঅল বেসিক এবং পরাবৃত্তের বেসিক। তারপর উপবৃত্তের বেসিক ক্লাস হচ্ছে লেকচার 7, অধিবৃত্তের বেসিক ক্লাস হচ্ছে লেকচার 11। তো এই ক্লাসগুলো যদি কেউ দেখো তাহলে বেসিক জিনিসগুলো ফুল ক্লিয়ার হয়ে যাবে। প্রথম 3টা লেকচার, তারপরে লেকচার 7, লেকচার 11, এই 5টা ক্লাস উপরে দেওয়া প্লেলিস্টের এই 5টা বেসিক ক্লাস যদি তোমরা দেখো, তাইলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত অর্থাৎ কণিক নিয়ে আর কখনো ঝামেলা হবে বলে মনে হয় না আমার মতে। আর পুরা প্লেলিস্টটা যদি কমপ্লিট করে ফেলো তাইলে তো একদম সব ঝকঝকা ফকফকা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তবে আমরা কণিক অধ্যায়টা 3টা ক্লাসে কমপ্লিট করব। এই সপ্তাহের এই সপ্তাহের 3টা ক্লাসে আমরা কণিক অধ্যায়টা কভার করব। আজকের ক্লাসে আমি কিছু বেসিক জিনিস আলোচনা করে দিব। আজকের ক্লাসে আমি বেসিক জিনিসগুলোই একটু আলোচনা করে দিব। আগামী 2 ক্লাসে সকল টাইপ ভিত্তিক ম্যাথ করে ফেলব। তবে উপবৃত্ত এবং অধিবৃত্তের বেসিক জিনিসগুলো লাইভ ক্লাসে দেখানো হবে না। আজকের ক্লাসে কণিকের ওভারঅল বেসিক জিনিসগুলো এবং পরাবৃত্তের বেসিক জিনিসগুলো দেখানো হবে। উপবৃত্ত এবং অধিবৃত্তের বেসিক জিনিস ক্লাসে কভার করা সম্ভব হবে না। তো তুমি যেটা করবা, উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্লাসের আগে আমি যে রেকর্ডেড প্লেলিস্টটা দিয়ে রাখছি ওখানের লেকচার 7 হচ্ছে উপবৃত্তের বেসিক, আর লেকচার 11 এটা হচ্ছে অধিবৃত্তের বেসিক ক্লাস। লেকচার 7 হচ্ছে উপবৃত্তের বেসিক ক্লাস, আর লেকচার 11 হচ্ছে অধিবৃত্তের বেসিক ক্লাস। তো আমি যেদিন উপবৃত্ত হোপফুলি মঙ্গলবারেই শুরু করে দিব, তো তোমরা অবশ্যই মঙ্গলবারের আগে আমি যে প্লেলিস্টটা দিছি এখান থেকে লেকচার 7 এবং লেকচার 11 কমপ্লিট করবা। যাদের বেসিকে সমস্যা আছে বা যারা কণিক আগে ভালো মতো পড়ো নাই, আর যাদের কণিক ভালো মতো পড়া আছে, তোমরা তো ডিরেক্ট টাইপ ভিত্তিক ম্যাথে কোনো সমস্যা হবে না তোমাদের। হ্যাঁ, যাদের ম্যাথ অপশনাল ছিল তাদের প্রবলেম হইতে পারে। তোমরা অবশ্যই উপবৃত্ত এবং অধিবৃত্তের ম্যাথ শুরু করব মঙ্গলবারে। তো মঙ্গলবারের ক্লাসের আগে এই 2টা বেসিক ক্লাস দেখে আসবা, তাইলে সূত্রগুলো মনে রাখা সহজ হবে। আর দিন শেষে সূত্র মুখস্থ রাখাই লাগবে। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের সূত্রগুলো মুখস্থ রাখা লাগবে, তবে বেসিক ক্লাসগুলো করা থাকলে সূত্রগুলো মনে রাখা সহজ হবে। কারণ তোমার বেসিক ক্লিয়ার থাকলে মুখস্থ করতে বা মনে রাখতে জিনিসটা সহজতর হবে। ঠিক আছে, তো যাদের কণিকের বেসিকে প্রবলেম আছে আমি আরেকটু জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি ক্যাপশনে বলেই দিছি লেকচার 1, 2, 3। লেকচার 1 হচ্ছে উপবৃত্ত কণিকের টোটাল বেসিক, কণিকের বেসিক। 2 আর 3 হচ্ছে পরাবৃত্তের বেসিক ক্লাস। লেকচার 2, 3 পরাবৃত্তের বেসিক ক্লাস। লেকচার 7 হচ্ছে উপবৃত্তের বেসিক, লেকচার 11 অধিবৃত্তের বেসিক।
আর কেউ যদি পুরো প্লেলিস্টটা কমপ্লিট করো তার কোনো ঝামেলাই থাকবে না। তবে যেহেতু এখন এত সময় হয়তো সবাই পাবা না, আপাতত এই 5টা ক্লাসও যদি করো তাও বেসিক জিনিসগুলো একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। আগামী ক্লাস মঙ্গল এবং বৃহস্পতি এই 2 ক্লাসে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের যত টাইপের ম্যাথ আছে সবগুলো প্র্যাকটিস করে ফেলবো। মঙ্গলবারে এবং বৃহস্পতিবারে সকল টাইপ ক্লাসে আমরা প্র্যাকটিস করব। তবে বেসিক জিনিসগুলো পড়া থাকলে, ভিডিওগুলো দেখা থাকলে তুমি সুন্দর মতো বুঝতে পারবা, ম্যাথগুলো দেখলেই তোমার ভালো লাগবে। আর বেসিক ক্লিয়ার না থাকলে ক্লাসে এসে কিন্তু মজা পাবা না। কারণ একটা জিনিস যখন বলবো এটা এই সূত্র এই এমনে হচ্ছে, তখন যদি তুমি না বুঝো জিনিসটা তোমার কাছে কিন্তু কঠিন লাগবে। আর পুরা বেসিক সহ লাইভ ক্লাসে দেখানো পসিবল হবে না, কারণ একদম জিরো বেসিক থেকে শুরু করলে 3 ক্লাসে কেন 6 ক্লাসেও কনিক কভার করা সম্ভব হবে না। তো এই জন্যে বেসিক জিনিসগুলা যারা একদমই পারো না তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা। আর যাদের ম্যাথ ছিল কম্পালসারি সাবজেক্ট, ইন্টারমিডিয়েটে ম্যাথ পরীক্ষা দিছো, তোমাদের তো কনিক সবার পড়া আছেই, মেবি অসুবিধা হবে না। ওকে দাদা, বেসিক ক্লাসগুলো দেখে আজকে ক্লাস করবো না। আজকে ক্লাসে আমি বেসিক পরাবৃত্ত মানে ওভারঅল একটা রিভিউ, কনিক এবং পরাবৃত্ত এইটার উপর ওভারঅল একটা রিভিউ আজকে ক্লাসে থাকবে। তবে উপবৃত্ত এবং অধিবৃত্ত এই 2টা রেকর্ডেড ক্লাস আজকে বা কালকের মধ্যে দেখে ফেলবা, মানে মঙ্গলবারের মধ্যে চাইলে তুমি লেকচার 1, 2, 3ও দেখবা, লেকচার 1, 2, 3 এবং লেকচার 7, 11 মঙ্গলবারের আগে কমপ্লিট করে এসো। মঙ্গলবারে ক্লাসের আগে কমপ্লিট করা থাকলেই হবে, কোনো অসুবিধা নাই। আজকে ক্লাসটা আমি বেসিক সহই পড়াবো, টেনশন নাই। কে কি কমেন্ট করতেছো? ভাইয়া পুষ্পা দেখছেন? না, পুষ্পা দেখি নাই। আজকে রাত্রে ব্লগ চাই না, আজকে রাত্রে ব্লগ আসবে না, আগে পড়াশোনা করো, এইসব বাদ দেও, ভণ্ডামি আলাপ বাদ দেও। আজকে ক্লাস বুঝতে পারবো। আজকে ক্লাসে আমি বেসিক জিনিসগুলো একটু রিভিউ করব, কনিকের বেসিক এবং পরাবৃত্তের বেসিকটা একটু রিভিউ করব। আর উপবৃত্ত এবং অধিবৃত্তের বেসিক লেকচার 7, লেকচার 11 এখান থেকে দেখে আসতে হবে মঙ্গলবারের মধ্যে দেখে আসতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমি কনিকের একটা ওভারঅল বেসিক এবং পরাবৃত্তের বেসিক জিনিসগুলো দেখাবো। মঙ্গলবারে প্রথমে পরাবৃত্তের সবগুলো টাইপ কভার করব। পরাবৃত্তের সবগুলো টাইপ মঙ্গলবারে ক্লাসে কভার হবে এবং উপবৃত্তের কিছু টাইপ শুরু হবে। আর বৃহস্পতিবারের ক্লাসে উপবৃত্ত আর অধিবৃত্ত আসলে একই রকম। আর এরকমও হইতে পারে, দেখবা মঙ্গলবারের ক্লাসে শুধু পরাবৃত্তের টাইপগুলো করাইছি, বৃহস্পতিবারে উপবৃত্ত অধিবৃত্ত, কারণ উপবৃত্ত অধিবৃত্ত আসলে একই রকম রিলেটেড জিনিস, বুঝছো? তো কেউ যদি চাও যে তোমরা এই 5টা ভিডিও বৃহস্পতিবারের আগে থেকে শেষ করবা, তাও হবে। আপাতত 3টা যদি আপাতত আজকের এই ক্লাসটা করলা এবং রেকর্ডেড প্লেলিস্টের প্রথম 3টা লেকচার দেখলা, তাও হবে। মঙ্গলবারের মধ্যে জাস্ট 3টা ক্লাস দেখলেও হবে। আর বৃহস্পতিবারের আগে এই 2টা দেখে আইসো, কারণ বৃহস্পতিবারের ক্লাসে একসাথে উপবৃত্ত অধিবৃত্ত একসাথে কভার করে ফেলবো। একটা লম্বা ক্লাস নিয়ে নিব, রিলেটেড জিনিস তো, একসাথে একটা লম্বা ক্লাসে 3 ঘন্টা ক্লাস নিলে সুন্দর মতো কভার হয়ে যাবে, একবারেই দেখাই ফেলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে এখন কি করব? পড়ানো শুরু করবো। হ্যাঁ চলো পড়ানো শুরু করি। কনিক লেকচার 1, ওকে চলো আমরা শুরু করি। প্রথমেই কি আছে? প্রথমে আমরা বেসিক জিনিসগুলো দেখব। এখানে প্রথমে যাব না, এটা আমি এক্সপ্লেন করে দিব। চলো প্রথমে কনিক কি জিনিস? কনিক খায় না মাথায় দেয়? যাই আছে একটা কিছু করে। আচ্ছা দেখো, কনিকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ, এই জিনিসটার সাথে পরিচিত হইতে হবে। আগে কনিক বোঝার আগে 2টা জিনিসের সাথে পরিচিত হইতে হবে। একটা হচ্ছে নিয়ামক রেখা বা এটা আরেকটা নাম হচ্ছে দ্বিকাক্ষ, আরেকটা হচ্ছে উপকেন্দ্র, এটা একটা বিন্দু, উপকেন্দ্র। দেখো, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ এবং উপকেন্দ্র, এই 2টা জিনিসের সাথে আগে পরিচিত হইতে হবে। এখানে আসলে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা কি আর উপকেন্দ্র কি? কনিকের সংজ্ঞা হচ্ছে, আমি সংজ্ঞাটা বলি, একটি নির্দিষ্ট সরল রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট সরল রেখা
এবং একটি নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এই দুইটা বিন্দুর সাপেক্ষে এমন একটা সঞ্চার পথের সমীকরণ, এই যে একটা রেখা, এই যে একটা বিন্দু, নির্দিষ্ট সরল রেখা, নির্দিষ্ট স্থির বিন্দু, এটা একটা নির্দিষ্ট সরল রেখা, এটা একটা স্থির বিন্দু। এই দুইটা জিনিসের সাপেক্ষে তোমাকে এমন একটা সঞ্চার পথ বের করতে হবে যেন, যেন কি, ওয়েট করো, ধরো এইটা একটা সঞ্চার পথ এবং এই সঞ্চার পথটা এমনভাবে ডিজাইন করা, তুমি ধরে নেও এই সঞ্চার পথটা এমনভাবে ডিজাইন করা যেন, ধরো এই বিন্দুটা স্থানাঙ্ককে ধরলাম এস, এই সঞ্চার পথের উপর একটা বিন্দুকে ধরলাম পি, এবং এই পি, আচ্ছা ঠিক আছে, এবং না এইটা পি ধরো, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল রেখা, এটা হচ্ছে একটা স্থির বিন্দু। এই দুইটা জিনিসের সাপেক্ষে এমন একটা সঞ্চার পথ আমি অঙ্কন করলাম, যেই সঞ্চার পথের কিনা এই স্থির বিন্দু থেকে দূরত্ব, এই স্থির বিন্দু থেকে দূরত্ব এবং এই রেখা পর্যন্ত এই বিন্দুর লম্ব দূরত্ব, মানে বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, দুইটা দূরত্ব বের করব। একটা হচ্ছে এই সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে ওই স্থির বিন্দুর দূরত্ব, এবং এই সঞ্চার পথের যে কোনো বিন্দু থেকে এই পি বিন্দুটা এই সঞ্চার পথের যে কোনো পজিশনেই থাকতে পারে, এই বিন্দু থেকে এই নির্দিষ্ট রেখার দূরত্ব ধরলাম পি এম, ধরলাম এই দূরত্বটা ধরলাম পি এম। এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত সব সময় ধ্রুবক, সব সময় ধ্রুবক। এই কন্ডিশনটা যদি মেনে চলে, আমি আবার বলতেছি, এম এটা একটা নির্দিষ্ট সরল রেখা, এস এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই দুইটার রেসপেক্টে এমন একটা সঞ্চার পথের সমীকরণ তুমি আঁকাইলা, বা এমন একটা সঞ্চার পথ তুমি অঙ্কন করলা, যেই সঞ্চার পথের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে, যে কোনো বিন্দু, এটা হইতে পারে এখানে 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 এখানে, যেখানে খুশি, আমি ধরলাম এইখানে একটা বিন্দু, সঞ্চার পথের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু থেকে বা যে কোনো একটা বিন্দুর এই নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং এই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, এই স্থির বিন্দু থেকে সঞ্চার পথের যে কোনো বিন্দুর দূরত্ব এবং সঞ্চার পথের উপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে এই স্থির সরল রেখার বা নির্দিষ্ট সরল রেখার দূরত্বের অনুপাত যদি সব সময় ধ্রুবক হয়, তাইলে এই সঞ্চার পথের সমীকরণটাকে বলা হয় কনিক। এই সঞ্চার পথের সমীকরণটাকে বলা হবে একটা কনিক। বোঝা গেল? এই এসপি ডিভাইড বাই পিএম, এই রেশিওটা যদি সব সময় ধ্রুবক হয়, তখন আমি এখানে যেই সমীকরণটা পাবো বা যেই সঞ্চার পথটা পাবো, সেই সঞ্চার পথটাকে বলা হবে একটা কনিক। এবং এই কনিকের বেলায় এই নির্দিষ্ট সরল রেখাটাকে বলা হবে দ্বিখাক্ষ বা নিয়ামক রেখা। যেই সরল রেখাটা আমি নিয়েছিলাম, যেই নির্দিষ্ট সরল রেখার সাপেক্ষে আমি এই ডিস্টেন্সগুলো বের করতেছিলাম, সেই সরল রেখাটাকে বলা হবে এই কনিকের নিয়ামক বা দ্বিখাক্ষ। এবং এই স্থির বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু স্থির, এই বিন্দুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই বিন্দুটাকে বলা হবে কনিকের উপকেন্দ্র। কনিকের উপকেন্দ্র। আশা করি কিছু জিনিস বোঝা গেছে। এবং এই যে উপকেন্দ্র থেকে কনিকের উপর যে কোনো একটা বিন্দুর দূরত্ব এবং সেই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্বের অনুপাত যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় কনিকের উৎকেন্দ্রিকতা, যেটাকে প্রকাশ করা হয় ই দিয়ে। এটার বাংলা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি, বাংলা এটাকে বলে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি। এটাকে ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের ই দিয়ে প্রকাশ করা হয়, যেটা নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস এখান থেকে বুঝতে হবে যে কখন কখন এই সমীকরণটা পরাবৃত্ত হবে, উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, বৃত্তও হইতে পারে, একটু পরে দেখতেছি, আগে এতটুকু থাকুক, আগে এতটুকুই থাকুক। এসপি বাই পিএম এই রেশিওটা সবসময় ধ্রুবক হবে এবং এই ধ্রুবক রেশিওটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলবো, কনিকের
উৎকেন্দ্রিকতা বলবো। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন চলো আমরা এখান থেকে কি বের করব, কণিকের সাধারণ সমীকরণ বের করব। কণিকের সাধারণ সমীকরণ, শোনো আমরা কিন্তু এখনো কণিকে আছি, আমরা কিন্তু এখনো পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তে যাই নাই, আমরা এখনো কোথায় আছি, কণিকে আছি। কণিকের সাধারণ সমীকরণ মানে ওভারঅল, কণিক মানে এটার মধ্যে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সব ইনক্লুডেড। কণিকের সাধারণ সমীকরণ আমরা যে মাত্র দেখে আসলাম, কি দেখে আসলাম, SP = EPM। দেখ এটা দরকার নাই, একটা নিয়ামক আকাইলে হবে। এই যে ধরো এটা হচ্ছে S, এটা হচ্ছে P বিন্দু, ধরলাম P বিন্দুর স্থানাঙ্ক x, y এবং P বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে PM এবং ধরলাম এই নিয়ামকের সমীকরণ হচ্ছে Lx + My + n = 0, Lx + My + n = 0, Lx + My + n = 0। এটা একটা সরল রেখার সমীকরণ, এটা একটা সরল রেখার সমীকরণ। আর ধরলাম এই উপকেন্দ্রটা স্থানাঙ্ক ধরলাম আলফা, বিটা। এই যে নির্দিষ্ট বিন্দু যেটা উপকেন্দ্র, এটার স্থানাঙ্ক ধরলাম আলফা, বিটা। কণিকের উপর বা সঞ্চার পথের উপর অবস্থিত একটা বিন্দু ধরলাম Px, y এবং এই নির্দিষ্ট সরল রেখা অর্থাৎ নিয়ামক, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখা, উপকেন্দ্র নিয়ামক রেখা। তাহলে এখান থেকে আমি কি বলবো, যে কণিকের সাধারণ সমীকরণ একটু কি দেখে আসলাম, SP/PM, SP/PM এটা সমান হচ্ছে E। তাহলে এখান থেকে কি লেখা যায়, SP = E × PM। এটাই হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ, এটাই কণিকের সাধারণ সমীকরণ। এটা কেমনে বের করব, বের করব থেকে SP কি, SP হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে x - x1 x - α হোল স্কয়ার প্লাস y - β হোল স্কয়ার ইকুয়ালস টু E × PM। PM কি, PM হচ্ছে P বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব। সরল রেখা অধ্যায়ে সবাই পড়ে আসছো, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কেমনে বের করতে হয়, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার বুদ্ধি হচ্ছে উপরে এই রেখার x এর জায়গায় এই বিন্দুর ভুজ, y এর জায়গায় এই বিন্দুর কোটি বসাই দিতে হবে। তার মানে এখানে তো xy আছে, এখানেও xy আছে, চেঞ্জ হবে না। এটা হবে Lx + My + n ডিভাইডেড বাই নিচে √of x এর সহগ স্কয়ার মানে L স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার অর্থাৎ m স্কয়ার। এই যে এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। তবে আমি যদি উভয় পক্ষকে স্কয়ার করে দেই জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আমি যদি উভয় পক্ষকে স্কয়ার করে দেই তাইলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। ই স্কয়ার Lx + My + n হোল স্কয়ার, নিচে √ওভার চলে যাবে L স্কয়ার + m স্কয়ার, নিচে √ওভার চলে যাবে। এই যে এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। যে কোনো কণিকের সাধারণ সমীকরণ, সেটা হোক পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত, হোক সেটা পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত। এই রেখাটা আমি উপরে আঁকাই, মানে উপরে লিখি, নাইলে ঝামেলা হচ্ছে। Lx + My + n = 0। এই যে এটা হচ্ছে যে কোনো কণিকের সাধারণ সমীকরণ। বোঝা গেল, এটা যে কোনো কণিকের সাধারণ সমীকরণ। এখন এখান থেকে তুমি একটু খেয়াল করো, এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে চলক কয়টা, এই সমীকরণটাতে কয়টা চলক, দুইটা চলক, এবং দুইটা চলকের পাওয়ার কত, 2। x এর উপরে স্কয়ার আছে, y এর উপরে স্কয়ার আছে, চলক হচ্ছে দুইটা, চলকের পাওয়ার হচ্ছে দুইটা, মানে চলক দুইটা পাওয়ারও 2। তাহলে আমি বলতে পারি না এটা একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কণিকের যে সমীকরণটা পাইছি এটা আসলে একটা কেমন সমীকরণ আসছে, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসছে, রাইট? এটার সাথে তো সবাই একমত। এটা কণিকের সাধারণ সমীকরণ। এই যে এইটা কণিকের
সাধারণ সমীকরণ। এখনো আমি কিন্তু আলাদা করি নাই, মানে কোনটা পরাবৃত্ত উপবৃত্ত সেটাতে আমরা এখনো যাইনি, আমরা একদম এখনো কণিকে আছি। এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। ঠিক আছে, এরপরে চলো, এরপরে কি দেখব? এখন আমরা শিখব যে একটা কণিকের মধ্যে কখন পরাবৃত্ত আসবে, উপবৃত্ত আসবে, অধিবৃত্ত আসবে। আরো দুইটা জিনিস আসতে পারে, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে এক জোড়া সরল রেখা। একটা কণিকের সমীকরণ থেকে টোটাল 5টা জিনিস পাওয়া যেতে পারে। এক জোড়া মানে দুইটা সরল রেখার সমীকরণ পাওয়া যেতে পারে, বৃত্ত পাওয়া যেতে পারে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পাওয়া যেতে পারে। তো এই অধ্যায়ে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দেখব দুই চলক বিশিষ্ট, মাত্র যে আমরা দেখলাম যে কণিকের সমীকরণটা একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তা আমি যদি এখন তোমাকে বলি যে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন? দুই চলক বিশিষ্ট আদর্শ বা প্রমিত দ্বিঘাত সমীকরণটা দেখতে কেমন? দুই চলক বিশিষ্ট আদর্শ বা প্রমিত দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন জানো? সমীকরণটা দেখতে এরকম, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এইটা কখন কণিক নির্দেশ করবে, মানে সরি এই সমীকরণটা ধরো যেহেতু এটা একটা আদর্শ দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আমরা একটু আগে দেখলাম কণিকের সমীকরণটাও একটা মানে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, বা কখন শুধু বৃত্ত হবে, কখন সরলরেখা হবে, সেটাই আমরা এখন দেখব। তো এটা দেখার জন্য এখান থেকে একটা নির্ণায়কের মান বের করতে হবে। এখান থেকে একটা নির্ণায়কের মান বের করতে হবে। এই নির্ণায়কটা দেখো কি, নির্ণায়কটা হবে তুমি মুখ্য কর্ণ বরাবর নিবা এ বি সি, এ বি সি, মুখ্য কর্ণ বরাবর নিবা এ বি সি, তারপরে এই বরাবর নিবা এইচ এইচ, এই যে এইচ, এই যে এইচ, যে এখানে এইচ আছে না, এইচ নিবা, এই যে এখানে এইচ, এখানে এইচ, এই বরাবর নিবা এখানে আছে জি এক্সের সহগ, এই যে জি, জি এই বরাবর নিবা এখানে কি আছে এফ ওয়াই এর সহগ এফ, এই যে এফ এফ, এইভাবে নির্ণয়টা লিখবা। দেখো লেখা কিন্তু সহজ, খুব কঠিন কিছু না। মুখ্য কর্ণ বরাবর এ বি সি, মুখ্য কর্ণ বরাবর এ বি সি, তারপরে এই বরাবর এই যে এখানে এইচ এইচ, এই যে এই বরাবর লিখবা এইচ এইচ, এই যে এইচ হচ্ছে এই যে এখানে এইচ এইচ, তারপর এইখানে এবং এইখানে এই বরাবর বসাবা জি, এই যে জি এক্সেস 2x এর সহগ, মানে 2x এর মধ্যে যেটা আছে সেটা জি, তারপর এখানে বসাবা এফ, এই যে এই বরাবর বসাবা এফ, এই যে এখানে যেটা আছে y এর সহগ 2y এর মাঝখানে যেটা আছে এফ, এভাবে বসাবা। বসায়ে এইটার মানটা বের করবা, এই মানটা বের করবা, বের করে দেখবা এটা যদি 0 হয়ে যায়, এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে পাওয়া যাবে এক জোড়া সরল রেখা। এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে পাওয়া যাবে এক জোড়া সরল রেখার সমীকরণ, মানে দুইটা সরল রেখার সমীকরণ, এক জোড়া সরল রেখার সমীকরণ, এক জোড়া সরল রেখার সমীকরণ পাওয়া যাবে। এই যে একটা দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, এখান থেকে তুমি যদি এই নির্ণায়কটার মান বের করে 0 দেখো, যে বসাইলা, বসায় দেখলা 0 চলে আসছে, তার মানে এই সমীকরণটা আসলে এক জোড়া সরল রেখার সমীকরণকে মিন করতেছে, এক জোড়া সরল রেখার সমীকরণ মিন করতেছে। তখন এখান থেকে কোনো কণিক পাওয়া যাবে না। আবার বলতেছি, এই নির্ণায়কটার মান 0 হয়ে গেলে এখান থেকে এক জোড়া সরল রেখা পাওয়া যাবে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পাওয়া যাবে না। আর যদি 0 না হয়, মুছা দিলাম আমি, যদি নট ইকুয়ালস টু 0 হয়, নট ইকুয়ালস টু 0 হইলে এখান থেকে বৃত্ত পাওয়া যাইতে পারে, পরাবৃত্ত পাওয়া যাইতে পারে, উপবৃত্ত পাওয়া যাইতে পারে, অধিবৃত্ত পাওয়া যাইতে পারে।
যে কোনো একটা পাওয়া যাইতে পারে। তো আমরা এখন দেখব কখন কোনটা পাওয়া যাবে, কখন কোনটা পাওয়া যাবে। যে এখান থেকে এই চারটা পাওয়া যাইতে পারে কখন, যখন এই নির্ণায়কটার মান নট ইকুয়ালস টু 0। এই নির্ণায়কটার মান যদি 0 হয়ে যায় তাইলে পাওয়া যাবে এক জোড়া সরল রেখা। আর যদি নট ইকুয়ালস টু 0 হয় তাইলে চারটা জিনিস পাওয়া যাইতে পারে। কি কি পাওয়া যাইতে পারে? বৃত্ত পাওয়া যাইতে পারে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পাওয়া যেতে পারে। এখন আমরা কন্ডিশন দেখব যে কখন কোনটা পাওয়া যাবে, কখন কোনটা পাওয়া যাবে। প্রথম কন্ডিশন হচ্ছে এই নির্ণায়কটার মান নট ইকুয়ালস টু 0 হইতে হবে, মনে রাখো নট ইকুয়ালস টু 0। এরপরে যদি এ এবং বি সমান হয় এবং এইচ এর মান 0 হয়, এ এবং বি সমান, এইচ এর মান 0, তাইলে পাওয়া যাবে বৃত্ত। ভালো করে বুঝো, ধরো এ এবং বি এর মান হয়ে গেল সমান, এইচ এর মান 0। এই যে এ বি কোথায় আছে একটু ভালো করে খেয়াল করে দেখো। এই যে এ মানে কি এক্স স্কয়ারের সহগ, বি মানে কি ওয়াই স্কয়ারের সহগ। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ যদি সমান হয়ে যায় এবং এইচ এর মান 0 হয়ে যায়, এইচ এর মান 0 মানে কি, এইচ এর মান 0 হয়ে গেলে এখানে এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না। এইচ এর মান 0 হয়ে গেলে এইখানে এক্স ওয়াই সংবলিত পদটা 0 হয়ে যাবে, এখানে এক্স ওয়াই সংবলিত কোনো পদ থাকবে না, এটা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তখন এই সমীকরণটা কি মিন করবে? বৃত্ত মিন করবে, বৃত্ত মিন করবে। এখনো আমরা আসল জিনিসে যাই নাই ভাইয়া। এক জোড়া সরল রেখাও আমাদের এইখানে আলোচনার বিষয় না, বৃত্ত আমাদের এইখানে আলোচনার বিষয় না, ফার্স্ট পেপারে আলোচনার বিষয়। আমরা এই সেকেন্ড পেপারের কোণিকে পড়বো কি কি, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আসল জিনিসে আসেন, হ্যাঁ আসল জিনিসে আসি। আসল জিনিসে আসার জন্য তুমি এই নির্ণায়কটা নিবা, যে এতটুক পুরাটার মধ্যে জাস্ট এতটুক নিবা। এটার মান কি হবে? ধরো এই এতটুক চিন্তা করলা, 2/2 নির্ণায়ক, মান কেন বের করে? এ বি মাইনাস এই স্কোয়ার, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। এই দেখো এতটুক নিবা, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, কি আসবে? এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার। আমি কি নিছি? এই যে এতটুক নির্ণায়ক নিছি, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এ বি মাইনাস এ স্কোয়ার। এই এ বি মাইনাস এ স্কোয়ার যদি ইকুয়ালস টু 0 হয় তাইলে পাওয়া যাবে পরাবৃত্তের সমীকরণ। ভালো করে বুঝছো, তাইলে পাওয়া যাবে পরাবৃত্তের সমীকরণ। এ বি মাইনাস এ স্কোয়ার যদি গ্রেটার দেন 0 হয় তাইলে পাওয়া যাবে উপবৃত্তের সমীকরণ, তাইলে পাওয়া যাবে উপবৃত্তের সমীকরণ। এ বি মাইনাস এ স্কোয়ার যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 হলে পাওয়া যাবে অধিবৃত্তের সমীকরণ। এখান থেকে একটা ভালো এমসিকিউ আসে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। তোমাকে একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে বলবে এটা কি মিন করে, এটা কোনটাকে মিন করে তোমাকে বের করতে বলবে। তো এইটা ভালো করে পড়া থাকতে হবে বা বোঝা থাকতে হবে, জিনিসটা খুব বেশি কঠিন না। এ বি এবং এইচ বের করা, এই এ বি এবং এইচ বের তো খুবই সহজ। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, আর এইচ কি? এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক। এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h, এক্স ওয়াই এর সহগ হচ্ছে 2h, 2h এর অর্ধেক হচ্ছে এইচ। এখানে যদি এক্স ওয়াই এর সহগ থাকে 10, এইচ এর মান হবে 5। এক্স ওয়াই এর সহগ যদি থাকে কলা গাছ, এইচ এর মান হবে কলা গাছ বাই 2, কলা গাছের অর্ধেক। বোঝা গেল? আচ্ছা, এখন এখান থেকে একটা খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। সবাই ভালো করে বুঝছো, সবাই ভালো করে বুঝছো, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আসতে পারে। এখন আরেকটা জিনিস আমি আগে থেকেই বলে রাখি, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ছিল না, উৎকেন্দ্রিকতা, এই জিনিসটা একটু বলে রাখি। বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। বৃত্তের উৎকেন্দ্রিকতা কোথায়? এটা বৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0। বৃত্তের উৎকেন্দ্রিকতা ওই যে কণিকে ছিল না, এসপি বাই পিএম, এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, ই ছিল উৎকেন্দ্রিকতা। বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে বড় 1 এর চাইতে ছোট, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 এর চাইতে বড়। বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, উপবৃত্তের 0 থেকে 1, অধিবৃত্তের 1 এর চাইতে বেশি, গ্রেটার দেন
1। এখন কেউ যদি প্রশ্ন করো ভাইয়া এক জোড়া সরল রেখাও তো পাইছিলাম, যখন এক জোড়া সরল রেখা পাইছিলাম, এক জোড়া সরল রেখা পাইছিলাম, এক জোড়া সরল রেখার জন্য উৎকেন্দ্রিকতা কি হবে? এক জোড়া সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ইনফিনিটি। এক জোড়া সরল রেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান ইনফিনিটি। এগুলো এমসিকিউতে আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। এই জিনিসটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে আসতে পারে। আর এই জিনিসটা ইঞ্জিনিয়ারিংয়ে অনেকবার আসছে, ইঞ্জিনিয়ারিংয়ে অনেকবার পরীক্ষায় আসছে। এখন আমি দুইটা প্রশ্ন লিখব, কে কে আগে বলতে পারে, যে আগে সঠিক অ্যান্সার দিবে তার জন্য থাকবে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। বলো বলো বলো, 2x²। কে আগে বলতে পারে যে এটা কিসের সমীকরণ? আমি একটা সমীকরণ লিখব, তোমাকে বলতে হবে এই সমীকরণটা কিসের সমীকরণ। কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে পরিবেশ বন্ধু গাছ মহামূল্যবান বই পুরস্কার দেওয়া হবে। 4xy প্লাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0। 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কিসের সমীকরণ? এটা 1 নাম্বার। বলবা 1 নাম্বারটা কিসের সমীকরণ এবং 2 নাম্বারটা কিসের সমীকরণ? x² প্লাস 2y² প্লাস 4xy প্লাস 6x প্লাস 8y প্লাস 9 ইকুয়ালস টু 0। 1 নাম্বারটা কিসের সমীকরণ এবং 2 নাম্বারটা কিসের সমীকরণ বলবা। সবাই বলতেছে এক পরাবৃত্ত। পরাবৃত্ত দেখো আমাদের বের করতে হবে কি কি, এ বি এবং এইচ। আমাদের কি কি লাগবে? আমাদের চেক করতে হবে এ বি মাইনাস h² এর মান, এ বি মাইনাস h² এর মান। এ বি, এ হচ্ছে x এর সহগ 2, এখানে প্রথমটাতে এ এর মান হচ্ছে x এর সহগ 2, বি এর মান হচ্ছে y² এর সহগ 2, এইচ এর মান হচ্ছে xy এর সহগের অর্ধেক। xy এর সহগ হচ্ছে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। 2hxy, এখানে 2h এর মান হচ্ছে 4, 2h এর মান 4, h ইকুয়ালস হবে 2। তাহলে a b 2 দুগুণে 4 মাইনাস 2² 4 ইকুয়ালস টু 0। তাইলে পরাবৃত্ত 0 হয়ে গেলে পরাবৃত্ত, 0 হয়ে গেলে পরাবৃত্ত। এখানে এখানে a এর মান কত? x² এর সহগ হচ্ছে 1, y² এর সহগ b হচ্ছে 2, h কত? h হচ্ছে xy এর সহগের অর্ধেক, 4 এর অর্ধেক 2, 2 একে 2 মাইনাস 2² 4 মাইনাস 2 লেস দেন 0, মাইনাস 2 লেস দেন 0, লেস দেন 0 মানে কি? অধিবৃত্ত। লেস দেন 0 মানে অধিবৃত্ত, অধিবৃত্ত। বুঝতে পারছো? বলো তো বোঝা গেল কি না? বোঝা গেল কি? হ্যাঁ বুঝতে পারছি। এখন একটা কথা আছে, অপশনে যদি দেখো, অপশনে যদি বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এই 4টা থাকে, তাইলে কিন্তু জাস্ট এইভাবে করে ফেললেই হবে। ধরো অপশনে পরাবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, উপবৃত্ত আছে, বৃত্ত আছে, তাইলে এভাবে করে ফেললেই কাজ শেষ, কোনো ঝামেলা নাই। তবে অপশনে যদি সরল রেখাও থাকতো, তাহলে তো তোমাকে আগে দেখতে হইতো ওই নির্ণায়কটার মান শূন্য কিনা, ওটাও কিন্তু চেক করতে হইতো, রাইট? কারণ বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত হইলে তো নির্ণায়কটার মান, ওই যে নির্ণায়কটা লিখছিলাম নট ইকুয়ালস টু 0, কাজে ওটা তো চেক করা লাগতেছে না, অপশনেই নাই। বাট সরল রেখা থাকলে কিন্তু আগে তোমাকে দেখতে হইতো নির্ণায়কটার মান শূন্য কিনা। তো নির্ণায়কটার মান যদি শূন্য হয়ে যায় তাহলে উত্তর সরল রেখা। বোঝা গেল? নির্ণায়কটার মান শূন্য হয়ে গেলে উত্তর হয়ে যাবে সরল রেখা।
উত্তর হয়ে যাবে সরল রেখা। ওকে, তাহলে এখন আমরা পরাবৃত্তে যাব। এখন আমরা চলে যাব পরাবৃত্তে। আমাদের কনিকের বেসিক মোটামুটি যতটুকু দরকার আমরা দেখে আসলাম। এখন আমরা পরাবৃত্তে চলে যাচ্ছি। পরাবৃত্তের বেসিক জিনিসগুলো আমি এই ক্লাসে একটু আলোচনা করে দিব। পরাবৃত্তের বেসিক জিনিসগুলো আমি একটু আলোচনা করে দিব এবং মঙ্গলবারের ক্লাসে পরাবৃত্তের সকল টাইপের ম্যাথ প্র্যাকটিস করব। তো তোমরা যদি পরাবৃত্তের বেসিকটা আরও ভালো মতো শিখতে চাও, একদম জিরো থেকে আরও বেশি ডিটেলসে, তাইলে ওই রেকর্ডেড প্লেলিস্টের লেকচার 2 এবং লেকচার 3 দেখবা। রেকর্ডেড প্লেলিস্টের লেকচার 2, লেকচার 3, লেকচার 1 আলোচনা হয়ে গেছে প্রায়। লেকচার 2 এবং লেকচার 3 যদি দেখে তারপরে মঙ্গলবারে ক্লাসটা করতে আসো, একদম তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। যারা আগে কনিকে দুর্বল ছিলা বা কনফিডেন্স কম, মঙ্গলবারের ক্লাসের আগে আমার রেকর্ডেড প্লেলিস্টে লেকচার পারলে লেকচার 1, 2, 3 তিনটাই দেখে চলে আসবা, তাইলে একদম সুন্দর মতো বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা পরাবৃত্তে চলে যাই। পরাবৃত্তের ক্ষেত্রে কি? উৎকেন্দ্রিকতা সমান 1। পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা সমান 1। তাইলে আমরা যে পড়ে আসছি কনিকের সমীকরণ SP/PM = E, তাহলে এখানে কি হয়ে যাবে? SP = PM। E এর মান তো 1, E এর মান 1, SP = PM। কাজে SP = PM আমরা যে সমীকরণটা পাইছিলাম, মনে আছে? সমীকরণটা মনে আছে? আরে এই যে এখানে ছিল উপকেন্দ্র আলফা কমা বিটা, এইখানে ছিল সঞ্চার পথের উপর অবস্থিত একটা বিন্দু Px, y। এই রেখাটার সমীকরণ ছিল Lx + My + n = 0। এই যে SP/PM। তাইলে এখানে সমীকরণটা কি হবে? এখানে ই থাকবে না, এইখানে কোনো ই থাকবে না। ডিরেক্ট স্কোয়ার করে দিলে ওই কনিকের যে সাধারণ সমীকরণটা আসছিল, সেই সাধারণ সমীকরণে জাস্ট ই এর মান 1 বসাই দাও, তাইলেই শেষ। কনিকের সাধারণ সমীকরণটাতে ই এর মান 1 বসাই দাও। রুট ওভার করার পরে এটা পাইছিলাম x - α² + y - β² ই এর মান তো 1, স্কোয়ার করে দিলে Lx My + n² আর নিচে রুট ওভারকে স্কোয়ার করে দিলে প্লাস হয়ে রুট ওভার চলে যাবে, x এর সহগ স্কোয়ার প্লাস y এর সহগ স্কোয়ার। এই যে এইটা হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এইটা কি ব্যাপার? হ্যাঁ, এইটা হচ্ছে কি বিপদে বললাম কই? আচ্ছা, এই যে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। পরাবৃত্তের সাধারণ সমীকরণ জাস্ট কনিকের যে সমীকরণটা ছিল না, ই এর মান 1 বসাই দিছি। পরাবৃত্ত মানে উৎকেন্দ্রিকতার মানে 1। উপবৃত্ত বা অধিবৃত্ত হইলে কিন্তু তুমি ডিরেক্ট মানটা বসাইতে পারতা না। এটা যদি পরাবৃত্ত না হয়ে উপবৃত্ত বা অধিবৃত্ত হইতো, সেক্ষেত্রে কিন্তু তুমি এক্স্যাক্টলি ই এর মানটা 1 বসাইতে পারতা না। বাট পরাবৃত্তে তুমি বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, ধীরে সুস্থে আগাই। এখন পরাবৃত্তের সরল সমীকরণ দেখব। আচ্ছা, এই যে এখানে সমীকরণটা দেখাইলাম, এই সমীকরণে কোনটা কি? এই যে দেখো x - α y - β, এই যে x - α y - β, এই পরাবৃত্তটার উপকেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা। একটু ভালো করে দেখো, আলফা কমা বিটা। এই যে x - α, এখান থেকে যদি লিখে x - α = 0, এটা সমান 0 ধরে x = কি পাবে? আলফা। আবার y - β = 0 ধরে y এর ভ্যালু কি পাবে? বিটা। এখানে এটাকে 0 ধরে x এর ভ্যালু পাবে আলফা, এইটাকে 0 ধরে পাবে বিটা। সেই আলফা কমা বিটাটাই কিন্তু এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, এখন আমরা পরাবৃত্তের সরল সমীকরণগুলো দেখব। পরাবৃত্তের সরল সমীকরণ, সুন্দর সরল সমীকরণ। আমাদেরকে যখন ইনফরমেশন বের করতে দিবে পরাবৃত্তের সমীকরণ থেকে, তখন সরল সমীকরণগুলো দিয়ে আমরা করে ফেলবো। ওই জটিল সমীকরণে আমরা যাবো না। পরাবৃত্তের সরল সমীকরণ। পরাবৃত্তের সরল সমীকরণ কি? দুইটা সমীকরণ। একটা হচ্ছে y² = 4ax, এটা একটা সরল সমীকরণ।
আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। এইটা একটা সরল সমীকরণ। এই দুইটাকে বলে পরাবৃত্তের সরল সমীকরণ। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। তো প্রথমে আমাদেরকে শিখতে হবে যে এদের চিত্রগুলা কেমন, এদের চিত্রগুলা কেমন বা চিত্রগুলা কিভাবে আঁকায় সেটা আমাদেরকে আগে শিখতে হবে। এই দুইটা জিনিসের সাথে পরিচিত না হয়ে পরাবৃত্ত পড়া যাবে না, তাইলে কঠিন লাগবে। আগে এদের সাথে পরিচিত হইতে হবে। খেয়াল করে দেখো, এই যে একটা পরাবৃত্ত ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, সরল সমীকরণ। তো সরল সমীকরণ মানে কি? সরল সমীকরণ মানেই হচ্ছে এদের শীর্ষবিন্দু 0,0। সরল সমীকরণ মানেই এই পরাবৃত্ত দুইটার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দু, শীর্ষবিন্দু। আর একদম বেশি ডিপে যাওয়া সম্ভব হবে না, আমি একদম যতটুকু বলা যায় ডিপ থেকেই বলতেছি, মানে বোঝানোর মতো করেই বুঝাইতেছি। তোমরা কেউ যদি চাও যেন আমি আরো বেশি বুঝতে চাই একদম ডিপ থেকে, যেমন আজকে এখানে যে জিনিসগুলো পড়াইতেছি এই জিনিসগুলো ওই রেকর্ডেড প্লেলিস্টে আছে তিনটা ক্লাসে। ওখানে একটা ক্লাস 2 ঘন্টা, একটা 1.5 ঘন্টা, একটা 1.5 ঘন্টা, মানে ওখানে 5 ঘন্টার ক্লাসে আছে। কাজে ওখানে আরো বেশি এক্সপ্লেন করা আছে একদম চিত্র সহ, মানে আরো ডিপ থেকে। বাট অত ডিপ লাগবে না, এইখানে যতটুকু দরকার এটা দেখাই দিচ্ছি। এটা শীর্ষবিন্দু 0,0, এটার শীর্ষবিন্দু 0,0, 0,3, এইটার শীর্ষবিন্দু 0,0। এখন এই চিত্রটা যখন আঁকাবো, ধরো মূল বিন্দু, শীর্ষবিন্দু 0,0 মানে কি? শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দু, শীর্ষবিন্দু মূল বিন্দু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দুইটারই শীর্ষবিন্দু মূল বিন্দু। দেখো দুইটার শীর্ষবিন্দু কি বিন্দু? মূল বিন্দু। এই যে মূল বিন্দু, এই যে এটা হচ্ছে মূল বিন্দু। এখন কথা হচ্ছে এইখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই সমীকরণে কোন চলকের পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1। মনে রাখবা পরাবৃত্তের সমীকরণে যার পাওয়ার 1, যার পাওয়ার 1 পরাবৃত্তটা সেই অক্ষে থাকবে, পরাবৃত্তটা সেই অক্ষে থাকবে। হইতে পারে পরাবৃত্তটা এইদিকে, এই যে এক্স অক্ষে এইদিকে, অথবা এইদিকে এক্স অক্ষে হা করবে। এই যে পরাবৃত্তটা এইদিকে হা করবে এক্স অক্ষে, যার পাওয়ার 1। এখানে কার পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1। তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করবে, হয় এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে অথবা এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। এখন কোন দিকে হা করবে কেমনে বুঝবো? সেটা ডিপেন্ড করবে এক্স এর সহগের উপর। যার পাওয়ার 1 তার দিকে হা করবে, হা করবে মানে সেই অক্ষ বরাবর থাকবে আর কি। এবং তার সহগ যদি পজিটিভ হয়, এই যে এখানে 4a এই মানটা, ধরো এখানে এই মানটা যদি পজিটিভ হয়, এই মানটা পজিটিভ হইলে পজিটিভ দিকে হা করবে, এই যে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে। আর এই মানটা যদি নেগেটিভ হয় তাইলে নেগেটিভ দিকে হা করবে। আমি আপাতত ধরে নিলাম এই মানটা পজিটিভ, আমি আপাতত ধরে নিলাম এখানে এক্স এর সামনে 4a আছে, আমি ধরে নিলাম 4a মানটা পজিটিভ। তাহলে এই পরাবৃত্তটা এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে। কোন দিকে হা করবে? এক্স অক্ষের পজিটিভ দিকে। যার পাওয়ার 1 তার দিকে হা করবে। এটা হচ্ছে মূল বিন্দু, শীর্ষটা হচ্ছে মূল বিন্দুতে, যার পাওয়ার 1 তার দিকে হা করবে। এবং তার সহগ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ দিকে হা করবে, সহগ নেগেটিভ হলে নেগেটিভ দিকে হা করবে। এবং এইখানে এই যে পরাবৃত্তটা, যে কোনো একটা পরাবৃত্তের দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, যে কোনো একটা কণিকের দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, সেটা হচ্ছে উপকেন্দ্র, নিয়ামক। উপকেন্দ্র, নিয়ামক এই দুইটা ম্যান্ডেটরি, রাইট? এই দুইটা ম্যান্ডেটরি। ধরলাম এইখানে উপকেন্দ্র এস, আর নিয়ামক রেখা থাকবে এই পাশে। পরাবৃত্ত যেই পাশে হা করে নিয়ামক রেখা থাকে তার বিপরীতে। পরাবৃত্ত যদি এই দিকে হা করে, এই যে হা করছে, নিয়ামক রেখা থাকবে এই দিকে। পরাবৃত্ত যদি এই দিকে হা করতো, এই দিকে হা করতো, তাহলে নিয়ামক চলে যেত ওই দিকে। বোঝা গেছে? পরাবৃত্ত হা করছে ডানে, নিয়ামক বামে। পরাবৃত্ত যদি হা করতো বামে, নিয়ামক চলে যেত ডানে। এই যে এটা হচ্ছে উপকেন্দ্র, এইটা হচ্ছে নিয়ামক। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ামক, যে কোনো একটা কণিকে উপকেন্দ্র এবং নিয়ামক, এটা উপকেন্দ্র এবং নিয়ামক এই দুইটা জিনিস বোঝা খুবই জরুরি। উপকেন্দ্র কি হবে?
শীর্ষবিন্দু তো 0,0, এটাকে বলে শীর্ষবিন্দু। এই সমীকরণের বেলায় উপকেন্দ্র হবে a,0, মনে রাখবা। এই যে এতটুক ডিস্টেন্স, এই এতটুক ডিস্টেন্স হবে এ পরিমাণ, এতটুক ডিস্টেন্স হবে এ পরিমাণ। এই যে শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত এতটুক ডিস্টেন্স হবে এ পরিমাণ। তো এতটুক ডিস্টেন্স যদি এ পরিমাণ হয়, এই যে এ, এই যে এ, এই যে এ, এতটুক ডিস্টেন্স, এই যে এ যদি এ পরিমাণ হয়, তাইলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 1,0, মানে এক অক্ষের উপর কোটি শূন্য। আর এইখানে আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি সমান পিএম, এসপি সমান পিএম। তো এখানে পি বিন্দুটা যদি আমি এইটা ধরি, পি বিন্দু তো এইখানে হইতে পারে, 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 এই বিন্দুটা হইতে পারে। তাহলে এসপি সমান পিএম, এই যে এসপি সমান পিএম, অর্থাৎ পরাবৃত্তের বেলায় এতটুক এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। ধরো এইটাকে ধরো তুমি পি বিন্দু, এসপি সমান পিএম, এই যে এতটুক ডিস্টেন্স এবং এতটুক ডিস্টেন্স পরস্পর সমান হয় পরাবৃত্তের বেলা। এই জন্যে এইখানে এই ডিস্টেন্সটা যদি এ পরিমাণ হয়, এই ডিস্টেন্সটাও হবে এ পরিমাণ। এই ডিস্টেন্সটা আমি ধরলাম এটা জেড, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড। নিয়ামক রেখা যেই বিন্দুতে, এটাকে জেডই তো বলে মেবি, হ্যাঁ, নিয়ামক রেখা যেই বিন্দুতে অক্ষরেখাকে ছেদ করে সেটাকে বলে জেড বিন্দু। তো এখন এই জেড এর স্থানাঙ্ক কি হবে? জেড এর স্থানাঙ্ক হবে -a,0। এই জেড এর স্থানাঙ্ক হবে -a,0। কেন? x অক্ষের ঋণাত্মক দিকে, x অক্ষের ঋণাত্মক দিকে -a,0। এখন আমি যদি তোমাকে বলি যে এই নিয়ামকের সমীকরণ কি হবে বলো তো? নিয়ামকের সমীকরণ কি হবে? সরলরেখা অধ্যায়ে পড়াইছি। নিয়ামক রেখাটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু সামথিং, x ইকুয়ালস টু সামথিং, এবং এখানে x এর ভ্যালু কত? মাইনাসে। x এর ভ্যালু কত? মাইনাসে। y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু সামথিং, x ইকুয়ালস টু সামথিং মানে a, বাট এখানে কি? মাইনাসে, এখানে x এর ভ্যালু মাইনাসে, অর্থাৎ x প্লাস a ইকুয়ালস টু 0, x প্লাস a ইকুয়ালস টু 0। ভালো করে বলো বুঝছো কিনা, ভালো করে বলো বুঝছো কিনা। এইগুলা বোঝা খুবই জরুরি, এইগুলা বোঝা খুবই জরুরি, খুবই 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 জরুরি। এগুলা বুঝতে না পারলে কিন্তু বিপদ, এগুলা বুঝতে না পারলে বিপদ। বলো বুঝছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। x প্লাস a ইকুয়ালস টু 0, x প্লাস a ইকুয়ালস টু 0, এইটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। উপকেন্দ্র 1,0, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এ পরিমাণ, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব এ পরিমাণ। এই বিন্দুটা 1,0, এটা -1,0, কারণ এটা ঋণাত্মক দিকে আছে, কিন্তু কোটি উভয় ক্ষেত্রেই শূন্য। নিয়ামকের সমীকরণ x প্লাস a ইকুয়ালস টু 0, নিয়ামকের সমীকরণ x প্লাস a ইকুয়ালস টু 0। তারপরে এই সমীকরণটার অক্ষরেখা বলা হবে কাকে? মনে রাখবা, পরাবৃত্তটা যেই অক্ষে হা করে, কোন অক্ষে হা করছে সেই অক্ষটাই হচ্ছে এই পরাবৃত্তের অক্ষরেখা, এই পরাবৃত্তের অক্ষরেখা। পরাবৃত্তটা যে অক্ষে হা করছে সেই অক্ষটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। তো আমি যদি তোমাকে বলি এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি হবে? এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ কি? x অক্ষের সমীকরণ কি? y ইকুয়ালস টু 0। এই পরাবৃত্তির অক্ষরেখাটা হচ্ছে x অক্ষ, x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণের অক্ষরেখার সমীকরণ y ইকুয়ালস টু 0, একটু ভালো করে বুঝো, তাহলে জীবনে মুখস্থ করা লাগবে না। কেউ যদি একবার বুঝে বুঝে চিত্রটা দেখো, তোমার চোখে ভাসবে। উপকেন্দ্র 1,0, নিয়ামক এবং অক্ষরেখা। এই যে এই বিন্দুটা কি বিন্দু? এই বিন্দুটা হচ্ছে নিয়ামক রেখা। তোমাকে যদি এই বিন্দুটার পরিচয় জানতে চায়, এই যে জেড বিন্দুটার পরিচয় জানতে চায়, জেড হচ্ছে নিয়ামক রেখা এবং অক্ষরেখা, নিয়ামক রেখা এবং অক্ষরেখা এই দুইটার ছেদবিন্দু -1,0। নিয়ামকের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু সামথিং, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x ইকুয়ালস টু সামথিং, এখানে সামথিংটা হচ্ছে মাইনাসে। অক্ষরেখা হচ্ছে x অক্ষ, সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 0। এইখানে তোমাকে যদি বলে শীর্ষবিন্দুতে x অক্ষের উপর লম্ব বা অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো, এই যে y অক্ষটা, এই y অক্ষটার একটা নাম আছে, এটাকে এই নামে ডাকা হয়
অক্ষরেখার উপর লম্ব কোন বিন্দুতে? শীর্ষবিন্দুতে। তোমাকে যদি এই প্রশ্নে বলে যে এই সমীকরণে অক্ষরেখার উপর শীর্ষবিন্দুতে, এই যে শীর্ষবিন্দুতে, অক্ষরেখার উপর শীর্ষবিন্দুতে লম্বের সমীকরণ নির্ণয় করো, এটা সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এটার পরিচয় কি? এটাকে কি নামে ডাকতে পারে? এটাকে কি নামে ডাকতে পারে? প্রশ্নে বলতে পারে মূল বিন্দুতে অক্ষরেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুতে বা শীর্ষবিন্দুতে, আসলে মূল বিন্দু তো না, এই বিন্দুটা একটা নাম আছে, এই বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এই যে পরাবৃত্তটা যেই বিন্দুতে কার্ভ হয়েছে, যেই বিন্দুতে গিয়ে কার্ভ হয়েছে, ওটা বলে শীর্ষবিন্দু। তো এটাকে আমরা বলতে পারি শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ হচ্ছে ওয়াই অক্ষ নিজে, ওয়াই অক্ষ নিজে, সেটা হচ্ছে x = 0। বোঝা গেল? এখন এইখানে আরো একটা জিনিস শিখতে হবে, আরো একটা জিনিস শিখতে হবে কি? এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র দিয়ে দেখো, শীর্ষবিন্দুতে তুমি অক্ষরেখার উপর যে লম্ব আঁকাইছো এটাকে বলে অক্ষরেখার উপর শীর্ষবিন্দুতে লম্ব। আর অক্ষরেখার উপর তুমি যদি উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকাও, এই যে উপকেন্দ্র দিয়ে যদি অক্ষরেখার উপর লম্ব আঁকাও, এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। এইটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। এটাকে কি বলে? এটার নাম আছে, এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এই যে তুমি যদি অক্ষরেখার উপর, অক্ষরেখা হচ্ছে x অক্ষ বা y = 0, অক্ষরেখার উপর উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকাও, সেই লম্বটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটার নাম আমরা দিই পি পি প্রাইম, পি পি প্রাইম। তোমরা লিখে রাখো পি পি প্রাইম। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, যেটা কিনা উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর লম্ব। এবং এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? এতটুক যদি এ হয়, এইটা হবে 2a। কেন? কারণ এসপি সমান পিএম, মনে আছে? আমি যদি তোমাকে একটু বোঝাই, একটু যদি বোঝাই দেই, এই যে এসপি, এসপি এটা সমান কিন্তু পিএম, এই যে এতটুক, এসপি সমান পিএম। আর এখানে পিএম হচ্ছে a + a, 2a। এসপি এবং পিএম কিন্তু সমান। আর এখানে পিএম হচ্ছে a + a, এখানে একটা a, এইখানে একটা a, 2a। কাজেই এই উপরের দিকে এতটুক হবে 2a, নিচের দিকে এতটুকু হবে 2a। এই যে এইটাও 2a, এইটাও 2a। তাহলে মোট দৈর্ঘ্য কত হবে? মোট দৈর্ঘ্য হবে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পি পি প্রাইম সমান 4a। লিখে রাখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পি পি প্রাইম সমান 4a। দৈর্ঘ্য কোনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য একটা মডুলাস ইউজ করবা। উপরের দিকে হবে 2a, নিচের দিকে হবে 2a। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a। এখন তোমাকে যদি আরেকটা প্রশ্ন চাওয়া হয়, আমি এখানে মুছা দেই, আরেকটা প্রশ্ন চাওয়া হয় যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এই যে পি, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের একটা প্রান্তবিন্দু পি প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের আরেকটা প্রান্তবিন্দু। তোমাকে বলা হইলো এই উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক কি হবে? a, 2a। এই দেখো a, 2a, এতটুকু হচ্ছে a, এতটুক 2a, a, 2a। এটা স্থানাঙ্ক কি হবে? এতটুক a, এটা 2a, এতটুক a, এতটুক 2a। বাট এটা কিন্তু ঋণাত্মক দিকে, a, -2a, a, -2a। এই কি হচ্ছে? a, -2a। দেখো এই বিন্দুটা হচ্ছে পজিটিভ দিকে, a, 2a। এই যে এতটুক a, এতটুক 2a, a, 2a। এখানে এতটুক a, এটা -2a, a, -2a। অর্থাৎ আমরা যদি একবারে বলে ফেলি, স্থানাঙ্কটা হবে a, +-2a, a, +-2a। অর্থাৎ এই সমীকরণের উপকেন্দ্রিক লম্বদ্বয়ের, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক a, +-2a। বলে একটু ক্লিয়ার কিনা? এটা শেষ। একটু ক্লিয়ার হইলে বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে, বাকিটাও একই রকম। এই জিনিসটা যাতে ক্লিয়ার হয়েছে, পরাবৃত্তের বেসিক নিয়ে আর বেশি টেনশন তোমাদের করা লাগবে না। কারণ একটা ক্লিয়ার হইলে বাকি সবগুলা মিল ঝিল রেখে পড়ে ফেলা যায়। একটা জিনিস ভালো মতো বুঝতে পারলে বাকি জিনিসগুলা পরে মিল ঝিল রেখেই বুঝে ফেলা যায়। আমাকে জানাও
এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে? একটু বলো, একটু ধীরে সুস্থে। বেসিক জিনিস দৌড়াইয়ে পড়ানো যায় না, বেসিক জিনিস দৌড়াইয়ে পড়ানো যায় না, সময় নিয়ে পড়াইতে হয়। মানে এই জিনিসগুলো দৌড়াইয়ে দৌড়াইয়ে পড়াইলে আসলে স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। একটু ধীরে সুস্থে, একটু ধীরে সুস্থে, দৌড়াদৌড়ির কিছু নাই। মঙ্গলবার এবং বৃহস্পতিবারের দুইটা ক্লাসে আমরা পারফেক্টলি সুন্দর মতোই কনিক কভার করতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে উপবৃত্ত এবং অধিবৃত্তের জাস্ট দুইটা, একটা একটা করে দুইটা বেসিক ক্লাস, একটা একটা করে দুইটা বেসিক ক্লাস রেকর্ডেড প্লেলিস্টের 7 নাম্বার এবং 11 নাম্বার সুন্দর মতো ভিডিওটা দেখে চলে আসলেই হয়ে যাবে, সুন্দর মতো হয়ে যাবে। ওকে ওকে, এখন মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তোমরা খাতায় তুলছো তো? আচ্ছা, এটা লেকচার শিটে থাকলে তো ভালো হইতো, এইটা না মুছে তো এটা বোঝানো সম্ভব না, এইটা মুছতে হবে, এইটা না মুছে বোঝানো সম্ভব না, তোমরা লিখে রাখো। আচ্ছা, তোমরা আজকে ক্লাস শেষে ক্লাস নোট আপলোড দিও, ওই ডিসকাশন গ্রুপে ক্লাস নোট আপলোড দিও। পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক স্থানাঙ্কের উপর একটা রেকর্ডেড ভিডিও আছে আমার, ওই প্লেলিস্টে যাবা, প্লেলিস্টটাতে পরামিতিক স্থানাঙ্কের একটা রেকর্ডেড ভিডিও আছে, তাও আমি দেখাবো না, ওইটাই দেখাবো। ও ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন এটা মুছে দিচ্ছি, এটা আপাতত একটু মুছে দে। আচ্ছা, আগে চিত্রটা আঁকাই, দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। আচ্ছা, সেম চিত্রটা মনে রাখবা, একটু ভালো করে খেয়াল করো। এইখানে যদি এক্স এর সহগ মাইনাস থাকতো, এখানে তো এক্স এর সহগ ধনাত্মক, এই জন্যে পরাবৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করছে। যদি এক্স এর সহগ ঋণাত্মক হইতো, পরাবৃত্তটা ওয়াই এর দিকে, সরি এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করতো। তখন এখানে যত জায়গায় যা ছিল, এইখানে উপকেন্দ্রটা চলে আসতো এইদিকে, নিয়ামক রেখা চলে আসতো ওইদিকে। বাট ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, তুমি এই সূত্রগুলো যদি জানো, ওই এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো কোনো সমস্যা নেই, জাস্ট এ এর জায়গায় মাইনাস বসে দিলেই হবে, এ এর জায়গায় মাইনাস বসে দিলে হবে। আমরা ক্লাসে যখন পড়বো, মানে আমরা যখন ম্যাথ করবো তখন বুঝাই দিব না, টেনশনের কোনো কারণ নাই। তবে সূত্রগুলো মুখস্থ করতে হবে। শোনো, এই জিনিসগুলো তুমি বোঝো, বুঝে বুঝে মুখস্থ করবে। তোমাদের বইয়ে, সকল বইয়ে সূত্র আছে। আমার ক্লাসটা শেষ হওয়ার পর তুমি বইটা নিবা, তোমার কাছে যে রেটারের বই আছে বইটা নিবা, বইটা নিয়ে সূত্রগুলা তুমি বুঝে বুঝে মুখস্থ করবা। চিত্রগুলা খাতায় তো আঁকানো আছে, চিত্র দেখবা, সূত্র মুখস্থ করবা, চিত্র দেখবা, সূত্র মুখস্থ করবা। সূত্রগুলা মুখস্থ থাকা ভালো, তুমি যতই বুঝো না কেন, মুখস্থের উপরে আসলে কিছু নাই। ওকে, এখন দেখো এইখানে কোন চলকের পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1। তাহলে পরাবৃত্তটা ওয়াই অক্ষে হা করবে, হইতে পারে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হা করবে, অথবা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হা করবে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকেও হা করতে পারে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকেও হা করতে পারে। কিভাবে বুঝবো কোন দিকে হা করবে? যদি ওয়াই এর সহগ পজিটিভ হয়, যে এই সহগটা যদি পজিটিভ হয়, তাইলে ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করবে। যদি 4 যার পাওয়ার 1 সেই অক্ষে হা করবে, মানে সেই অক্ষটা হবে পরাবৃত্তের অক্ষরেখা। এখানে এক্স অক্ষের পাওয়ার 1, এক্স অক্ষটা হচ্ছে অক্ষরেখা। এখানে ওয়াই এর পাওয়ার 1, ওয়াই অক্ষটা হচ্ছে অক্ষরেখা। যদি ওয়াই এর সহগ পজিটিভ হয়, ওয়াই অক্ষের পজিটিভ দিকে হা করবে। যদি নেগেটিভ হইতো, তাহলে নেগেটিভ দিকে হা করতো। এটা হচ্ছে শীর্ষ, শীর্ষ হচ্ছে মূলবিন্দু। এখন এইখানে উপকেন্দ্র কোন দিকে থাকবে? সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো জিনিস, উপকেন্দ্র কোন দিকে থাকবে? উপকেন্দ্র থাকবে পরাবৃত্ত যেদিকে হা করছে সেই দিকে। মনে রাখবা, পরাবৃত্ত যেদিকে হা করে উপকেন্দ্র সেই দিকে থাকে, আর তার বিপরীত দিকে থাকে নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা থাকবে এই বরাবর, এই যে। তাহলে এইখানে এতটুকু ডিস্টেন্স হবে এ, এইটার ডিস্টেন্স হবে এ, কারণ ডিস্টেন্স দুই দিকে সমান। শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের ডিস্টেন্স যতটুক, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের ডিস্টেন্স ঠিক ততটুক পরাবৃত্তের বেলায়, কারণ এসপি সমান পিএম, এসপি সমান পিএম। তাইলে এইটা যদি মূল বিন্দু হয়, এতটুক ডিস্টেন্স যদি এ হয়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 0, a। কেমনে? ওয়াই অক্ষের উপর ভুজ সবসময় শূন্য, ওয়াই অক্ষের উপর ভুজ সবসময় শূন্য। এতটুক ডিস্টেন্স এ হইলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, a।
আর এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে 0, -a 0, -a বুঝছো, কোনো কিছু মুখস্থ করতে হবে না, ভালো করে বুঝছো। 0, -a। এই পরাবৃত্তের অক্ষরেখা কোনটা? এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষ। এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষ। y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। x = 0। এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষ। অক্ষরেখা। আচ্ছা তোমরা লিখো খাতায় y অক্ষ, আমি কিছু লিখলাম না। এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে y অক্ষ, যার সমীকরণ হচ্ছে x = 0। এইটা হচ্ছে নিয়ামক, এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র S, এভাবে লেখা দরকার নাই, উপকেন্দ্র S লিখি। উপকেন্দ্র S, এইটা হচ্ছে নিয়ামক রেখা। এটার সমীকরণ কি হবে? এই নিয়ামক রেখাটা x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y = সামথিং। x অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ y = সামথিং, এবং y এর ভ্যালু কত? মাইনাসে। এই যে দেখো y এর ভ্যালু মাইনাসে, y = সামথিং, y = মাইনাসে, তাহলে y + a = 0। y + a = 0। কেউ যদি আরও বেসিক জিনিস জানতে চাও, কারো যদি শেখার আগ্রহ থাকে, কষ্ট করে আমার রেকর্ডেড প্লেলিস্টের বেসিক ক্লাসগুলো দেখো, সারা জীবন উপকৃত হবা। কোনিক থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই 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 থাকবেই। y + a = 0। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কই? এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্ব। আচ্ছা আরেকটা জিনিস, এখানে যদি তোমাকে বলা হয় এই পরাবৃত্তের শীর্ষবিন্দুগামী এবং অক্ষরেখার উপর লম্ব, এই যে অক্ষরেখার উপর লম্ব, অক্ষরেখার উপর লম্ব এবং শীর্ষবিন্দুগামী রেখা কোনটা? x অক্ষ। কোনটা? x অক্ষ। x অক্ষের সমীকরণ কি? x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। শীর্ষবিন্দু দিয়ে যায় এবং এই পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব, এর সমীকরণ হচ্ছে y = 0। এইবার তোমাকে যদি বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর লম্ব, এই যে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। একইভাবে এটার দৈর্ঘ্য (4) হবে। ধরলাম এটা p, এটা p', এটার দৈর্ঘ্য আগের মতোই (4) এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার উপর লম্ব, এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, যার দৈর্ঘ্য 4 হবে (4). এখন যদি তোমাকে বলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করো, প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করো, তাহলে এখানে এইটাও হবে 2a, মানে এতটুকু হবে 2a, এইটা ছিল a, এতটুকু হবে 2a, টোটাল তো 4a, টোটাল হচ্ছে 4a, তাহলে এই দিকে হবে 2a, এই দিকে 2a, তাইলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 2a, এই যে দেখো এখান থেকে এতটুক, আমি যদি আরেকটু এক্সপ্লেন করে দেই, এই যে এখান থেকে এতটুক, এটা হচ্ছে 2a, এই যে এটা 2a হলে এটা 2a, আর এতটুকু হচ্ছে a, 2a, a, আর বাম পাশে এটা কি হবে? বাম পাশেরটা হবে -2a, a, এইদিকে মাইনাস, এইদিকে মাইনাস, এই যে এটা যদি 2a হয়, এইটাও 2a, এখান থেকে ঋণাত্মক দিকে 2a, উপরের দিকে a, তার মানে -2a + a, -2a + a, -2a + a, -2a + a, এটা হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক। এই যে তার মানে এইখানে উপকেন্দ্রিক লম্বের একটা প্রান্তবিন্দু হচ্ছে 2a, a, একটা -2a, a, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হবে, আমি যদি শুধু p ধরি, +-2a, a। দেখো আগে ছিল a, +-2a, এখন হচ্ছে +-2a, a। তুমি যদি ভালো করে বুঝতে পারো, একটা যদি ভালো করে বুঝতে পারো, বাকিগুলা অটোমেটিক পারবা, কারণ এখানে সুন্দর মতো মিল ঝিল রেখে শেখা যায়। একটা ভালো মতো বুঝতে পারলে বাকিগুলা অটোমেটিক হয়ে যাবে। বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? ও আচ্ছা, আরেকটা জিনিস,
উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা তো বের করি নাই, এখানে তো বের করছিলাম নাকি? এখানে বের করি নাই, এখানেও তো বের করি নাই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দাঁড়াও দাঁড়াও, এটা যদি ভুল হয়ে গেছে, এই যে এটা বের করি নাই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এটা, এইটা এখানে ছিল, এটা উপকেন্দ্রিক লম্ব, এখানে হচ্ছে এইটা উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? এই যে উপকেন্দ্রিক লম্বটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে উপকেন্দ্রিক লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ x ইকুয়ালস টু সামথিং, এবং এখানে x এর ভ্যালু হচ্ছে a। এই যে দেখো a, এটা যে বিন্দু দিয়ে যায় সেটা দূরত্ব হচ্ছে a, x ইকুয়ালস টু a। এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তোমরা লিখে রাখো, এটার নাম কি? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল, x ইকুয়ালস টু সামথিং, এবং এখানে সামথিংটা হচ্ছে এই যে পজিটিভ a। এখানে এখানে উপকেন্দ্রিক লম্বটা ওয়াই অক্ষের x অক্ষের সমান্তরাল, এই যে এখানে উপকেন্দ্রিক লম্ব x অক্ষের সমান্তরাল, তার মানে সমীকরণ হবে y ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু সামথিং, এখানে সামথিংটা কত? a, অর্থাৎ এটার সমীকরণ হবে, এইটার সমীকরণ হবে y ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু a। এখানে সমীকরণ হবে y ইকুয়ালস টু সামথিং, এই সামথিংটা হচ্ছে যতটুক ডিস্টেন্স x অক্ষ থেকে দূরত্ব এ পরিমাণ, y ইকুয়ালস টু a। আশা করি বোঝাইতে পারলাম, আশা করি বোঝাইতে পারলাম। এই দুইটা যদি ভালো মতো বোঝো, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক ওই হিসাব পরে, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক ওই হিসাব পরে, আগে তুমি এই জিনিসটা ভালো মতো বুঝতে পারলে ওইগুলোও বের করতে পারবা। ওখানে জাস্ট এখানে যদি মাইনাস থাকে এ এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, এখানে যত জায়গায় এ দেখতেছো সব জায়গায় মাইনাস বসাই দিব, এখানে মাইনাস থাকলে যত জায়গায় এ দেখতেছো সূত্রগুলোতে এ এর জায়গায় মাইনাস বসাই দিব, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন চলো নতুন একটা জিনিসে যাই, খালি চিত্রটা দেখাবো। ধরো তোমাকে বলা হইলো, কি বলা হইলো, একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরো তোমাকে বলা হইলো x প্লাস 4 হোল স্কোয়ার, x প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু ওয়াই প্লাস 3, 4a ইন্টু ওয়াই প্লাস 3। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? কেমনে বের করবা? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? অথবা আরেকটা সমীকরণ, y মাইনাস 3 হোল স্কোয়ার, y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x মাইনাস 2। এইটার শীর্ষবিন্দু কত? দেখো আমরা যে মাত্র পড়ে আসলাম, কি পড়ে আসছি? y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এইটার শীর্ষবিন্দু ছিল 0,0, x স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটার শীর্ষবিন্দু ছিল 0,0। অর্থাৎ এখানে x এর মান 0, y এর মান 0, x এর মান 0, y এর মান 0। তাহলে এখানে যেটা করব, এখানে x এর জায়গায় কি আছে? x প্লাস 4, x প্লাস 4 কে ধরবো 0। এখানে y এর জায়গায় কি আছে? y প্লাস 3, y প্লাস 3 কে ধরবো 0। তাহলে x ইকুয়ালস টু আসবে -4, y ইকুয়ালস টু আসবে -3, -4 -3। বোঝা গেল? -4 -3। y এর জায়গায় যা আছে সেটাকে ধরবো 0, y মাইনাস 3 সমান 0, y ইকুয়ালস টু 3। x এর জায়গায় যা আছে সেটাকে ধরবো 0, x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3। সহজ জিনিস, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3। ওকে, খুবই সহজ। এখন আমি যদি তোমাকে বলতাম যে এই পরাবৃত্তের চিত্রটা কেমন হবে দেখতে, এই পরাবৃত্তের চিত্রটা দেখতে কেমন হবে? দেখতে কেমন হবে, অন্য কিছু না, আমি তোমাকে এক্স্যাক্টলি আঁকাইতে বললাম না, দেখতে কেমন হবে? শীর্ষবিন্দু কোথায় হবে? শীর্ষবিন্দু হবে -4, -3 বিন্দুতে। ধরো এই যে x অক্ষ, এই যে y অক্ষ, -4, -3 বিন্দুটা কোথায় হবে? -4, যে এখানে কোথাও। ধরো এখানে হবে -4, -3। দেখো -4,
-3। আগে আমরা নর্মালি এই যে দুইটা সমীকরণ পড়ছি, এই দুইটা সমীকরণে কিন্তু শীর্ষ মূল বিন্দুতে হইতো, রাইট? বাট এখন কিন্তু শীর্ষ মূল বিন্দুতে না। তাহলে এখন কি করতে হবে? এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল রেখা আঁকাবো, এই বিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকাবো, মানে আমরা এক্সিস শিফট করে ফেলবো। আগে শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে ছিল, এখন শীর্ষবিন্দুটার মূল বিন্দুতে নাই। এই জন্য আমি শীর্ষটা যে বিন্দুতে, সেই বিন্দুতে এক্সিস শিফট করে ফেলবো। এই বিন্দুতে আমি এক্স অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করে ফেলবো, এই বিন্দুতে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা অঙ্কন করে ফেলবো। তোমরা ডট ডট দিয়ে লিখো, ডট 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 দিয়ে। আমি তো পুরা রেখা আঁকাই ফেলছি। এখন কার পাওয়ার 1, কার পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, কার পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1। দেখো এক্স এর পাওয়ার কিন্তু 2 স্কয়ার আছে, ওয়াই এর পাওয়ার 1 হা করবে ওয়াই এর দিকে। সহগ কি? ধরো এখানে সহগ পজিটিভ, আমি তো মাইনাস দেই নাই। ওয়াই এর সহগ, ওয়াই এর পাওয়ার 1 ওয়াই অক্ষে হা করবে, ওয়াই এর সহগ পজিটিভ, তাহলে ওয়াই অক্ষে হা করবে। এই যে, এই বোঝা গেছে? ওয়াই অক্ষে হা করবে, ওয়াই এর পাওয়ার 1 ওয়াই অক্ষে হা করবে, ওয়াই এর পাওয়ার মানে সহগ পজিটিভ, উপরের দিকে হা করবে। ক্লিয়ার? এখন যদি আমি এইখানে এইটার চিত্র আগাইতে চাই, মানে এটা হচ্ছে তোমাকে বোঝানোর জন্য জিনিসটা আসলে কেমন হবে। এক্স্যাক্টলি যে আমরা মেপে ঝুঁকে আঁকাবো তা না, এটা হচ্ছে মূলবিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষ। এটা শীর্ষবিন্দু কোথায়? এটা শীর্ষবিন্দু হচ্ছে 2,3, শীর্ষবিন্দু 2, 3 ধরো এখানে কোথাও, শীর্ষবিন্দু ধরো এখানে কোথাও 2,3। তাইলে আমরা এখানে এক্সিস শিফট করে ফেলবো, এক্সিস শিফট করে ফেলবো। এই যে এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল, এক্সিস শিফট করে ফেলছি। এখন কার পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 হা করবে এক্স এর দিকে, এক্স অক্ষের দিকে। যদি এর পাওয়ার মানে পাওয়ার না তো সহগ পজিটিভ হয়, ধরো এটা +4, 8, 16 যা খুশি হোক, যদি পজিটিভ হয় এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে, যদি নেগেটিভ হইতো এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করতো, এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করতো। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আরেকটা চিত্র বুঝাই দিই, আরেকটা বোঝাই দিই। এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু -32, এক্স প্লাস 3 এক্স লাস্ট, এটাই লাস্ট, এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু -32 ইন্টু ওয়াই প্লাস 2। এটার চিত্র দেখতে কেমন হবে? আগে বাইর করতে হবে শীর্ষবিন্দু কত, এটার শীর্ষবিন্দু, এটা সমান 0 ধরলে এক্স এর ভ্যালু -3, এটা সমান 0 ধরলে এক্স এর ভ্যালু -2, শীর্ষবিন্দু হবে -3,2, শীর্ষবিন্দু হবে -3,2। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এইটা হচ্ছে মূল বিন্দু। আগে খুঁজে বাইর করো -3,2 এখানে কোথাও, -3, -2, -3, এইখানে কোথাও হবে। এখানে এক্সিস শিফট করে ফেলো, এক্সিস শিফট করে ফেলো। এক্সিস শিফট করে ফেলছি। এখন দেখো কার পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার কিন্তু স্কোয়ার করে দিলে 2 হয়ে যাবে। ওয়াই এর পাওয়ার 1 ওয়াই অক্ষে হা করবে, ওয়াই এর সহগ কি? ওয়াই এর সহগ নেগেটিভ, ওয়াই এর সহগ নেগেটিভ, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করবে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে হা করবে। শেষ, বেসিক জিনিসপত্র শেষ। আশা করি মোটামুটি কিছু জিনিস বুঝাইতে পারছি, আশা করি মোটামুটি কিছু জিনিস বুঝাইতে পারছি। এখন এই যে এগুলা আলোচনা হয়ে গেছে, এগুলা আলোচনা হয়ে গেছে। দাদা একবারে মূল বিন্দুতে -4 -3 দেওয়া যাবে না এক্সিস না দিয়ে? শোনো, পরীক্ষায় যখন আসবে তখন তুমি এক্সিস দিবা না, পরীক্ষায় যদি আসে
ধরো এটা পরীক্ষায় আসলো, পরীক্ষা গেলে তুমি কিছুই দিবা না, ডিরেক্ট এই যে এটাকে -4 -3 ধরে শুরু করে দিবা। তো তুমি এটাকে x অক্ষ দিবা না, এটাকে y অক্ষ দিবা না, বুঝতেছো? আমি তো এটা তোমাকে বোঝানোর জন্য এইভাবে আঁকাইতেছি, বোঝানোর জন্য। তুমি তো পরীক্ষায় শীর্ষবিন্দুকে মূল বিন্দু ধরে চিত্র আঁকাই ফেলবা, এইদিকে এইদিকে যাই হোক না কেন, যাই দিকে, তো তুমি x অক্ষ y অক্ষ আইডেন্টিফাই করবা না। তো আমি তো তোমাকে বুঝাইতেছি, তুমি কি স্যাররে বুঝাইতে যাবা? তোমার তো স্যারকে বোঝানোর দরকার নেই, এটা আলোচনা হয়ে গেছে, এগুলো আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আলোচনা হয়ে গেছে, এটা বের করো। এই যে একটা সমীকরণ, এটা কোন ধরনের কণিক, আমি অ্যান্সারগুলো লিখে দিই। এই সমীকরণটা হবে অধিবৃত্ত, এটা পড়ানো হয়ে গেছে। এটা তোমরা কি বের করবা? এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার বের করবা। এ বি মাইনাস এ স্কোয়ার বের করে দেখবা কি আসে। এ বি মাইনাস এ স্কোয়ার বের করবা, বের করলে এটা কিছু আসবে। এই অ্যান্সারটা দেখবা, এটা হবে অধিবৃত্ত। দাঁড়াও চেক করে নিই, আমি শিওর বলতেছি কিনা। এই সমীকরণ হবে অধিবৃত্ত, এটা পড়ানো হয়ে গেছে, তোমরা বাসায় কইরো। এইটা হবে অধিবৃত্ত। এইটা কিসের সমীকরণ? এইটা হবে এক জোড়া সরল রেখা, এটা নির্ণায়কটার মান হবে 0। এইটা নির্ণায়কটার মান বের করবা, নির্ণায়কটার মান হবে 0। এটা পাওয়া যাবে এক জোড়া সরল রেখা। এটা এমসিকিউ অপশনে ছিল, মনে রাখবা। এমসিকিউ অপশনে যদি এক জোড়া সরল রেখা থাকে, তোমাকে আগে এই ডিটারমিন্যান্টটা বের করতে হবে। অপশনে যদি না থাকে সরল রেখা, দরকার নাই। এরপরে এইটা কিসের সমীকরণ? এইটা হবে উপবৃত্তের সমীকরণ, এটা হবে উপবৃত্তের সমীকরণ। আজকে খালি কই উল্টাপাল্টা চাপ লেগে যেতেছে। এখন এই যে এইগুলা দেখো, আমি মাত্র যে জিনিসগুলো বের করছি, একটু ভালো করে বুঝো, এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। তুমি ভালো করে যদি এইটা শিখো, আমি তো চিত্র এঁকে শিখাইছি, তুমি যদি এইটা ভালো মতো শিখে ফেলো, এখান থেকে এইটা অটোমেটিক বের করতে পারবা, মিল আছে। তুমি আগে শিখবা শুধু এইটা, এই লাইনটা মানে y² = 4ax। এখানে a এর ভ্যালু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। দেখো, a এর ভ্যালু > 0 হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ওটা পরের হিসাব। তুমি আগে y² = 4ax, এই সবগুলো ভালো মতো শিখতে হবে। আমি চিত্র এঁকে কিন্তু এক্সপ্লেন করে দিছি, বাট চিত্র এঁকে এক্সপ্লেন তো করছি তোমার বোঝার জন্য, বাট দিন শেষে মুখস্থ অবশ্যই রাখবা। এইটা শিখে ফেললে এইটা অটোমেটিক মিল রেখেই শেখা যায়, আমি দেখাইতেছি। আর এই দুইটা জানা হয়ে গেলে এইটা মুখস্থ করার দরকার নাই, এইগুলা মুখস্থ করার দরকার নাই, এগুলা মুখস্থ করা লাগবে না। এই দুইটার মাধ্যমেই বের করা যাবে। এখানে যেটা x, এখানে এটা x - আলফা, এখানে যেটা y, এখানে এটা y - বিটা। এখানে x এর জায়গায় x - আলফা বসবে, y এর জায়গায় y - বিটা। ওইটা আমাদের মুখস্থ করা লাগবে না, এই দুইটা দিয়েই আমরা ম্যাথ করে ফেলতে পারবো। এখন এই যে এইগুলা কিন্তু প্রমাণ করছি, আমি তোমাকে একটু মিল দেখে পড়াই। দেখো, এই সমীকরণে শীর্ষবিন্দু 0,0, এটাতেও 0,0, দুইটাই 0,0। এই সমীকরণে উপকেন্দ্র ছিল a,0, এটাতে 0,a। দেখো, এখানে a,0, 0,a, কারণ অক্ষ চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল x অক্ষে, এটা y অক্ষে, a,0, 0,a। এইখানে নিয়ামক রেখার শীর্ষ পাদবিন্দু স্থানাঙ্ক, হয়েছে নিয়ামক রেখার পাদবিন্দু, মনে আছে z, এটা ছিল -a,0, এখানে হয়ে যাবে 0,-a। মনে করে দেখো, -a,0 যা ছিল বাম পাশে, পরে হয়ে গেছিল নিচে, -a,0, 0,-a, খালি চেঞ্জ হয়ে যাচ্ছে, -a,0, 0,-a। এখানে y অক্ষ, এটার অক্ষরেখা ছিল x অক্ষ, এটার অক্ষরেখা x অক্ষ, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, আর এটার অক্ষরেখা হচ্ছে y অক্ষ, y অক্ষের সমীকরণ x = 0। এটা y = 0, এটা x = 0। এখানে নিয়ামকের সমীকরণ x + a = 0, এখানে y + a = 0। তুমি যদি খালি একটা মনে রাখো, বাকিটা অটোমেটিক মিল রেখেই মনে করে বলতে পারবা। এখানে সব x, এখানে সব y, এখানে যেটা আগে ওইটা পরে। এরপরে দেখো সেম, এই যে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা হচ্ছে x = a, এটা y = a। এখানে যেটা x, এখানে এটা y, এখানে যেটা x, এখানে এটা y। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য (4a), এখানে এটাও (4a), দৈর্ঘ্য চেঞ্জ হবে না, (4a). 4টাকে তুমি বাইরে নিয়ে আসো, কোনো সমস্যা নাই। তুমি 4 (a) লিখতে পারো, অথবা (4a) লিখতে পারো।
তারপরে দেখো, মনে করে দেখো, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক ছিল, এটাতে ছিল a, প্লাস মাইনাস 2a, এটাতে প্লাস মাইনাস 2a, a। x, y বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মনে রাখবা, এটার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে x প্লাস a, এটার উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে y প্লাস a। যদিও এটা মুখস্থ না রাখলেও চলে, বাট এটা মুখস্থ রাখলে যদি এই ম্যাথ, এটা দিয়ে ম্যাথ আসে, কম সময়ে করে ফেলা যাবে। মুখস্থ না রাখলেও কাজ চালানো যায়, বাট মুখস্থ করে ফেলবা। এই যে কোনো একটা বিন্দুর পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, ওই যে এসপি, মনে আছে এসপি সমান পিএম না, এসপি ডিরেক্ট বের করে ফেলা যায়। এটার বেলা এক্স প্লাসে, এটার বেলা ওয়াই প্লাসে, এক্স প্লাসে ওয়াই প্লাসে। এরপরে দেখো, উপকেন্দ্র ও শীর্ষের দূরত্ব এ, দুইটার বেলা এ দেখাইছি তো, শীর্ষ এবং উপকেন্দ্র দূরত্ব ছিল এ, মনে আছে, শীর্ষ এবং উপকেন্দ্রের দূরত্ব ছিল এ। তারপরে পরামিতিক সমীকরণ মুখস্থ করে ফেলবা। পরামিতিক সমীকরণ, পরাবৃত্তের পরামিতিক সমীকরণ x = at স্কয়ার y = 2at, আর এইটার বেলায় উল্টে যাবে। এই ভালো করে দেখো, x = at স্কয়ার y = 2at, আর এটার বেলায় উল্টে যাবে। এখানে x y এক্সচেঞ্জ হয়ে, দেখো আগে ছিল x = at স্কয়ার, এখন হয়ে গেছে y = যে এইটা চলে গেছে এইখানে, এইটা চলে আসছে এইখানে। আর পোলার সমীকরণ আপাতত দরকার নাই, পোলার সমীকরণ দিয়ে এখনো পর্যন্ত কিছু আসতে দেখি নাই, তাও চাইলে মুখস্থ করতে পারো। মানে পোলার সমীকরণ দিয়ে এখনো পর্যন্ত আমি কোনো ম্যাথ দেখি নাই, বাট যদি দেখি যে কোনো একবারও আসছিল তাহলে পড়াই দিব, বাট না শিখলেও হবে, কারণ এখনো পর্যন্ত এটা দিয়ে কিছু আসে নাই পরীক্ষায়। পরামিতিক সমীকরণটা লাগবে, y = at স্কয়ার, সরি x = at স্কয়ার। তুমি শুধু এইটা মুখস্থ করবা, তুমি এইটা মুখস্থ করবা, এইটা মুখস্থ থাকলে এইটা অটোমেটিক তুমি মিল রেখেই পেয়ে যাবা। আর এই দুইটা মনে রাখলে এই দুইটাও ইজিলি পারা যাবে, কোনো প্যারা হবে না। এরপরে আছে উপবৃত্ত এবং অধিবৃত্ত, এরপরে উপবৃত্ত এবং অধিবৃত্ত। তো এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, উপবৃত্ত এবং অধিবৃত্ত সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তবে সূত্রগুলো মুখস্থ রাখার জন্য আমার বেসিক ক্লাসগুলো করবা। উপবৃত্ত এবং অধিবৃত্ত, উপবৃত্তের আমার বেসিক ক্লাস হচ্ছে লেকচার 7, রেকর্ডেড প্লেলিস্টের লেকচার 7, লেকচার 7। এখানে যখন লেকচার 7টা তুমি দেখবা, দেখার পরে তুমি শুধু এইটা মুখস্থ করবা, যে এইটা, শুধু এইটা, শুধু এইখানে এইটা মুখস্থ করবা। এইটা মুখস্থ করলে এটা থেকে এইটা অটোমেটিক আসবে। আর এই দুইটা জানা থাকলে এই দুইটা লাগবে না, এই দুইটা আলাদা করে মুখস্থ করা সম্ভব না, মানুষের মাথায় মনেই থাকবে না এটা। তুমি শুধু এইটা বেসিক সহ বুঝবা, এইটা থেকে এইটা কেমনে আসে মিল রেখে পড়বা। এই দুইটা মনে থাকলে এই দুইটা ছাড়াই ম্যাথ করা যাবে, এইগুলো মুখস্থ করা লাগবে না। এগুলো মুখস্থ করতে চাইলে এত কিছু মাথায় থাকে না, ভর্তি পরীক্ষায় যখন তুমি পরীক্ষায় যাবো অত কিছু মাথায় থাকে না, আমরা এইগুলা ছাড়াই এই দুইটা দিয়ে ম্যাথ করে ফেলতে পারবো। লেকচার 7 আর অধিবৃত্তের বেসিক ক্লাস, অধিবৃত্তের বেসিক ক্লাস লেকচার 11, লেকচার 11। এখানেও তুমি বেসিক সহ শুধু এইটা শিখবা, এইটা থেকে এইটা আসবে, এই দুইটা জানা থাকলে বাকি দুইটা লাগবে না, বাকি দুইটা লাগবে না। আপাতত পোলার সমীকরণ পড়ার দরকার নাই, বাকিগুলা পড়বা। পোলার সমীকরণ দিয়ে ম্যাথ আসে না, হুদাই এটা মুখস্থ করে মাথা নষ্ট করো না। পোলার সমীকরণ দরকার নাই, বাকি সব কিছু পড়ো। পোলার সমীকরণ লাগবে না, বাকি সব কিছু পড়ো, তাইলেই হবে। পোলার সমীকরণ লাগবে না, বাকি সব কিছু পড়ো। এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে মঙ্গলবারে পরাবৃত্তের সকল টাইপের ম্যাথ প্র্যাকটিস করবো। আজকে ম্যাথ প্র্যাকটিস করাবো না। মঙ্গলবারের ক্লাসে পরাবৃত্তির সকল টাইপ একসাথে একদিনে প্র্যাকটিস হবে। আর বৃহস্পতিবারের ক্লাসে উপবৃত্ত প্লাস অধিবৃত্ত, দুইটা একই রকম, সবই একই রকম, একই জিনিস, একসাথে মঙ্গলবারে প্র্যাকটিস, বৃহস্পতিবার প্র্যাকটিস হবে। আর বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের পরীক্ষা হোপফুলি বুধবারে নিব। বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের পরীক্ষা বুধবারে হবে। কেউ যদি এই অধ্যায়ের আরো বেসিক শিখতে চাও, রেকর্ডেড প্লেলিস্টটা খুঁজে পড়ে ফেলতে পারো।
স্পর্শকের স্থানাঙ্ক দিয়ে স্পর্শক দেখাবো, ক্লাসেই দেখাবো, স্পর্শক ক্লাসেই দেখাবো, আলাদা করে এখানে না। স্পর্শকের ম্যাথ যখন আসবে, ম্যাথ করানোর সময় বেসিক সহ পড়াবো। আজকে ক্লাসে একটু কি, যখন টাইপ ভিত্তিক ম্যাথ করাবো, স্পর্শকের ম্যাথ, অধিবৃত্তের স্পর্শক, উপবৃত্ত, এই স্পর্শক রিলেটেড ম্যাথ ক্লাস, মানে ধরো যখন স্পর্শক রিলেটেড টাইপটা আসবে, ওই টাইপটা করানোর আগে 2 মিনিটে বেসিকটা দেখাই দিব, যে সূত্র এইটা, এটা হলে এইটা শেষ। ওই আলাদা না, এটা ছিল বেসিক জিনিস। স্পর্শকের সমীকরণ যখন সূত্র দেখাবো, টাইপ দেখাবো, ওটার আগে আমি বেসিকটা বলে নিব, সমস্যা নেই। আর উপবৃত্ত এবং অধিবৃত্তের সূত্রগুলা বেসিক ক্লাস সহ বৃহস্পতিবার আগে কমপ্লিট করে আসবা। ক্লাসে বেসিক ওইগুলা দেখানো সম্ভব হবে না, তাহলে ওই দুইটার জন্য আলাদা আরও 2টা ক্লাস নষ্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো। ফার্স্ট পেপারের ট্রাইগোনোমেট্রি প্লেলিস্ট দিলে ভালো হইতো। আমার তো ফার্স্ট পেপারের ট্রাইগোনোমেট্রি প্লেলিস্ট নাই, ইউটিউবে আপলোড দেওয়া নাই, থাকলে তো দিয়েই দিতাম, আপলোড দেওয়া নাই। ঠিক আছে, ঠিক আছে, সূত্র জানলে আর ম্যাথ কমপ্লিট করলে যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই যথেষ্ট, অবশ্যই যথেষ্ট। ঠিক আছে, সবাই ভালো থাকো। মঙ্গলবার এবং বৃহস্পতিবারে আমরা কোপাকুপি ক্লাস করব। মঙ্গলবারে পরাবৃত্ত শেষ করব, বৃহস্পতিবারে উপবৃত্ত এবং অধিবৃত্ত শেষ করে ফেলবো। তোমরা খালি সূত্রগুলা দেখে আইসো, যাদের বেসিকে প্রবলেম আছে আমার বেসিক প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে আইসো, তাইলে মজা পাবা। আগামী 2টা ক্লাস খুব সুন্দর ক্লাস হতে যাচ্ছে। আজকে শুরু করলাম না, আজকে শুরু করলে কয়েকটা টাইপ দেখাই আবার স্টপ হয়ে যাওয়া লাগবে মাঝখানে। তো আগামী ক্লাসে একসাথে পরাবৃত্ত শেষ করব, তারপরে ক্লাসে উপবৃত্ত অধিবৃত্ত এক ক্লাসে শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।